নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। দেবরাজ চক্রবর্তী গতকাল গ্রেফতার হয়েছেন। পালানোর চেষ্টা করছিলেন অন্য রাজ্যে, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, বাগুইআটি থানায় নিয়ে আসা হয়েছে। আপনারা সে খবর দেখেছেন, এটাও দেখেছেন দেবরাজের কত সম্পত্তি। কিন্তু দেবরাজ কিভাবে দেবরাজ হলো জানেন? কিভাবে দোলা সেন, পূর্ণেন্দু বোসের মতন মাওয়িস্ট নেতাকে, নকশাল নেতাকে সরিয়ে দেবরাজ আজকে দেবরাজ হলো, কিভাবে সম্পত্তি করলো, কোথা কোথা থেকে টাকা তুললো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কিভাবে সম্পর্ক হলো, এই গল্পগুলো কি জানেন? আজকে দেবরাজের সম্পর্কে সবটা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দেবরাজ অ্যারেস্ট হওয়ায় কতটা ক্ষতি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনাদেরকে সবটা বলবো। কিন্তু আপনাদের এই গোটা গল্পটা বুঝতে গেলে দেবরাজ কিভাবে দেবরাজ হলো, এই প্রেক্ষাপটটা, এই সময়কালটা বোঝাটা কি খুব জরুরি। কিভাবে দেবরাজ দেবরাজ হয়ে উঠলো, কাদের সাহায্যে দেবরাজ দেবরাজ হয়ে উঠলো, আজকে সেটা বলবো। মন দিয়ে শুনবে, শেষ পর্যন্ত শুনবেন, তবে বুঝতে পারবেন। এই কলকাতা, এই উত্তর চব্বিশ পরগনা, এই বিস্তীর্ণ অঞ্চলে, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিভাবে একজন পাতি ক্রিমিনালকে, একজন পাতি গুন্ডাকে কিভাবে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছিল, কিভাবে তৃণমূল কংগ্রেস তাদের সাম্রাজ্য তৈরি করেছে, এটা তাহলে বুঝতে পারবেন। শুরুটা হচ্ছে 2011 থেকেই বলবো। 2011-তে তৃণমূল কংগ্রেস জিতল। পূর্ণেন্দু বসু রাজারহাট, গোপালপুর অঞ্চলে জিতলেন। তারপরের বিষয়টা, প্রেক্ষাপটটা আপনাদেরকে বুঝতে হবে। পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক ছিল দেবরাজ চক্রবর্তী। পূর্ণেন্দু বসু কোথায় যাচ্ছেন, পূর্ণেন্দু বসু কি খাবেন, পূর্ণেন্দু বসুর কোথায় কর্মসূচি, এগুলোই দেখা ছিল তার কর্তব্য। একটা বাচ্চা ছেলে, দেবরাজকে এখনো দেখবেন আপনারা একটু বাচ্চা ছেলের মতন দেখতে, তখন সত্যি দেবরাজ বাচ্চা ছেলেই ছিল, খুব একটা বয়স ছিল না। সেই দেবরাজ 2013-র পর দেবরাজের না মন বদলাতে শুরু করে। দেবরাজ মনে করে আমি তৃণমূলের বড় নেতা হব, পূর্ণেন্দু বসুর সঙ্গে আমি থাকবো না, আমার একটা সেলফ আইডেন্টিটি তৈরি হবে, স্বাধীন পরিচয়, সেও তৃণমূলের নেতা হবে। তার মনের মধ্যে লাড্ডু পাকতে শুরু করলো। সেটা আভাস পেয়ে গেলেন পূর্ণেন্দু বসু, দোলা সেনরা। আভাস পেলেন, বোঝানোর চেষ্টা করলেন, এখনই তোমার সময় আসেনি, আর কিছুদিন পর, সবে 4-5 বছর হয়েছে রাজনীতি করা শুরু করেছো, একটা বাচ্চা ছেলে, রাজনীতি এত সহজ জিনিস নয়। এটা যখন দেবরাজ বুঝতে পারলো, আস্তে আস্তে দেবরাজ অন্য নেতাদের সঙ্গে, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, এদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলো। কাকলি ঘোষ দস্তিদার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক পর্বটা পরে আসবো। 2015 সালে পুরসভা নির্বাচন হবে। দেবরাজ চক্রবর্তীর ইচ্ছে হলো সে কাউন্সিলর হবে, তার টিকিট দরকার। পূর্ণেন্দু দোলা এরা জানতে পারলেন, পূর্ণেন্দু বসু, দোলা সেনরা জানতে পারলেন। দোলা সেন, পূর্ণেন্দু বসু, বিরাট মাখো মাখো ব্যাপার। এই অঞ্চলে যে পরিমাণ অত্যাচার করেছেন না দোলা আর পূর্ণেন্দু, আপনি ভাবতে পারবেন না। এলাকায় যতগুলো অবৈধ বাজার, সব কটা দোলা সেন, পূর্ণেন্দু বসুর বসানো। পূর্ণেন্দু বসু ধোয়া তুলসী পাতা ইমেজ নিয়ে কেতাদুরস্ত স্টাইলে ধুতি পাঞ্জাবি পরে বসে থাকতেন, আর তার হয়ে গোটা র্যাকেটটা সামলাতেন তোলা সেন। তাকে তোলা সেনই বলতো। দোলা সেন ইজকুয়াল টু তোলা সেন, তোলা দেবী। তোলা আদায় করাই ছিল তার কাজ। নিজের হাতে টাকা নিতেন দোলা সেন। সেই দোলা সেন একের পর এক নতুন অটো রুট তৈরি করলেন, সেখান থেকে একের পর এক নতুন অবৈধ বাজার তৈরি করলেন পুরসভা সরকারি রাস্তার উপরে। সরকারের লোকেরা সরকারেরই জমি দখল করালেন সিপিএম এর স্টাইলে। নকশাল মেন্টালিটির ছিলেন তোলা সেন, দোলা সেন, দোলা আর পূর্ণেন্দু বসু। পূর্ণেন্দু বসুর কোলে দোলা সেন দোলে। সবাই জানতো এসব কথা। তো থাক, এসব ব্যক্তিগত বিষয় আমরা যাচ্ছি না। বহু মন্দির ভাঙিয়েছেন দোলা সেন। কেষ্টপুর খালপাড় অঞ্চলে, কেষ্টপুর থেকে আপনি নিউটাউনের দিকে যে রাস্তাটা যাচ্ছে জ্যাংরা বাজার হয়ে, সেই বাজারের রাস্তার সম্প্রসারণের কথা বলে বহু মন্দির গুড়িয়ে দিয়েছেন। দোলা সেন নাস্তিক মানুষ, নকশাল মেন্টালিটির মানুষ, কিন্তু ওই অঞ্চলে বহু উদ্বাস্তু মানুষ ছিলেন, তাদের বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে এই মন্দিরগুলো ভাঙা হয়েছিল। হরিচাঁদ গুরুচাঁদের মন্দির ভাঙা হয়েছে, কালী মন্দির ভাঙা হয়েছে, শিব মন্দির ভাঙা হয়েছে, যতগুলো মন্দির ছিল শয়ে শয়ে মন্দির ভেঙেছেন দোলা সেন, খবর করতে দেননি। এই ছিলেন দোলা সেনের চরিত্র। এবং যে রাস্তাটা আপনার বাগুইআটির দিক থেকে জোড়া মন্দির হয়ে, মূলত জোড়া মন্দির থেকে যে রাস্তাটা
চিনার পার্কের দিকে যাচ্ছে লোকনাথ মন্দিরের কাছ থেকে, সেই রাস্তাটা যখন সম্প্রসারণ হচ্ছে, এইসব জায়গা থেকে তিনি তোলা পাননি বলে দোকানদারদের, যারা দোকানদার একটু শেড বাড়িয়েছেন, সেই সব ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। ভালো কাজ করেছিলেন, রাস্তার সম্প্রসারণের নাম করে এসব তিনি করেছিলেন, খুব ভালো করেছিলেন। অনেক অন্যায় অত্যাচার করেছেন। ব্যাক টু মেন স্টোরি। এরপর 2015 পুরসভা নির্বাচন, ওই অঞ্চলে দুজন খুব বাড়ছিল। একজন হচ্ছে অবশ্যই যাকে নিয়ে চর্চা, তিনি অর্থাৎ দেবরাজ চক্রবর্তী। আরেকজন হচ্ছেন বাবাই বিশ্বাস, অটো বাবাই নামে বাগুইয়াটি কেষ্টপুর অঞ্চলে খ্যাত। ট্রেড ইউনিয়ন করতেন, স্করপিও নিয়ে ঘুরতেন, একটা বড় কালী পূজা দুর্গাপূজা এইসবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার বাবা আবার কাউন্সিলর ছিলেন বিধাননগর পুর নিগমে। সেই অটো বাবাই এবং দেবরাজ। এবার পূর্ণেন্দু বসু, দোলা সেনরা একটা গল্প ফাঁদলেন যে এদের দুজনকে আটকাতে হবে। তাহলে কিভাবে আটকাতে হবে? বাবাই বিশ্বাসের সহযোগী রাইট হ্যান্ড বলুন বা একেবারে হরিহর আত্মা বুড়ো বলে একটি ছেলে ছিল, তাকে খালাস করে দিলেন দোলা সেন। বাইরে থেকে ভাড়াটে ক্রিমিনাল এনে যেভাবে চন্দ্রনাথ রথকে খালাস করা হয়েছে ভোটের আগে ভাগে, ঠিক একই কায়দায় ওইভাবেই শার্প শুটার দিয়ে খালাস করে দেওয়া হলো বুড়োকে। এবং পুলিশ তদন্ত করলো, বাবাইয়ের নাম ছিল না, বাবাইয়ের নাম সেই কেসে আবার ঢুকিয়ে দিল 9 নম্বর চার্জশিটে 9 নম্বর নাম, অ্যাডিশনাল নাম ঢুকিয়ে দেওয়া হলো বাবাই বিশ্বাসের। বাবাই বিশ্বাস অ্যারেস্ট হয়ে গেল দোলা সেনের নির্দেশে, ক্যারেজ, বহু বছর জেল খেটেছে। এবার ওর থেকে দোলা সেন মুক্তি পেয়ে গেছেন বাবাই বিশ্বাস থেকে। বেঁচে ছিল এই তো একটা খুব বুদ্ধিমান ছেলে, বাচ্চার মতো দেখতেও কি হলো, অনেক বুদ্ধিমান, দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী চলে গেল অধীর রঞ্জন চৌধুরীর কাছে, টিকিট নিয়ে এলো। কিসের ডিল হলো জানি না। আমি ভাবি অধীর রঞ্জন চৌধুরীর কথা, অধীর বাবু আপনি এত বুদ্ধিমান, এত প্রাজ্ঞ রাজনীতিবিদ, আপনি জানেন যে এরা সব তৃণমূলে টিকিট পায়নি বলে কংগ্রেসে আসে, আবার জিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে যায়। কেন যে কংগ্রেস এদের টিকিট দেয় আমি জানি না। যাই হোক, এটা কংগ্রেসের ব্যাপার। কংগ্রেস টিকিট দিল 2015 সালে। আমরাও সেই সময় জানেন তো, আমরা দেবরাজকে সাহায্য করেছিলাম। আমরা ভেবেছিলাম দোলা সেন, পূর্ণেন্দু বসু এদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, ছেলেটা ভালো ছেলে হবে, খারাপ হবে না, আগামী দিনে ভালো করবে, এলাকার উন্নয়ন করবে। কিন্তু ওর মনের মধ্যে যে এরকম গিয়েছিল যে দোলা পূর্ণেন্দুকে সরিয়ে আমিও একটা দানব হব, চোরকে সরিয়ে ডাকাত আমি হব, এই যে ওর মাথার মধ্যে চলছিল, এটা বিশ্বাস করুন আমরা অতটা তো সেই সময় ধরতে পারিনি, বুঝতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা অবশ্যই। এবার হলোটা কি? এবার হলোটাও এটাই যে জিতে গেল। সেই সময় জিতে গেল কিভাবে? সেও বাইরে থেকে ভাড়াটিয়া লোক এনে 30খানা বাইক জ্বালিয়ে দিয়েছিল। দোলা সেনের বাহিনী এবং এই দেবরাজের বাহিনী দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে, 30খানা বাইক জ্বালিয়ে দিল হলদিরামের সামনে। 2015 সালে আমরা সবাই সেই দৃশ্য দেখেছি। সাংবাদিকদের মারধর করা হলো, আমাকেই তাড়া করেছিল এই দেবরাজের বাহিনী, অথচ ওকেই ভোটে আমরা সাপোর্ট করেছিলাম, ভোটে ও যাতে জিততে পারে। দোলা সেনের অত্যাচারের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে, একটা প্রতিবাদী মুখ, এসব ভেবেছিলাম। কিন্তু আমরা ভুল ছিলাম। জিতে আমাদের ভুলে গেল, জনগণকে ভুলে গেল, যারা ওকে ভোটে জিতিয়েছিল তাদের ভুলে গেল, তাদের সঙ্গে আর যোগাযোগ রাখতো না। এলাকায় দেদার তোলাবাজি শুরু করলো এই দেবরাজ চক্রবর্তী। কোথা থেকে তোলা তুলতো? সিন্ডিকেট থেকে তোলা তুলতো। এলাকায় কোনো মানুষ বাড়ি করছে, ছাদ করছে, সেখান থেকে তোলাবাজি। কোনো মানুষকে ফলস কেসে ফাঁসিয়ে দিল, তাকে বাঁচানোর নাম করে তোলাবাজি। এরকম ঘটনা আমি একটা বলবো আপনাদেরকে, এবং অনেকগুলো ঘটনাই আপনারা দেখবেন এই ভিডিওতে। এইভাবে ব্যাপক এলাকায় তোলাবাজি শুরু করলো, সিন্ডিকেট রাজ শুরু করলো, প্রমোটিংয়ের অফিস খুলে বসলো। হেন কোনো জায়গা থেকে টাকা তোলেনি দেবরাজ, এটা বলা যাবে না। শিক্ষা দুর্নীতি থেকে টাকা তুলেছে, পুরসভা দুর্নীতি থেকে টাকা তুলেছে, অশিক্ষক কর্মচারী ভর্তি থেকে টাকা তুলেছে, পুরসভার যত রকমের নিয়োগ আছে সব জায়গা থেকে টাকা তুলেছে, গরুর রুট থেকে টাকা তুলেছে, বালি থেকে টাকা তুলেছে। ওর ওখানে এলাকায় সিমেন্টের ফ্যাক্টরি ছিল, ভুয়া সিমেন্টের ফ্যাক্টরি, সেখান থেকে আবার অনেক সাংবাদিকের হিস্সা ভাগ বাটোয়ারাও ছিল। সেই ভুয়া সিমেন্ট ফ্যাক্টরি, সেখান থেকে টাকা তুলে, মানে ওর অফিস থেকে কয়েক পা এগিয়েই সেই ভুয়া সিমেন্টের ফ্যাক্টরি ছিল। গঙ্গামাটি সিমেন্টে মিশিয়ে দেওয়া হতো, সেই সিমেন্টই আবার বিভিন্ন ইয়েতে ব্যবহার হয়েছে, ফ্ল্যাটে ব্যবহার হচ্ছে, সেই ফ্ল্যাটগুলো এখন ভেঙে পড়ছে। এগুলো নিয়ে ব্যাপক বিস্তর খবর হয়েছে। আর সেই এরকম কীর্তিমান স্বামীকে ওই নগর কীর্তন গায়িকা অদিতি মুন্সি, স্বার্থপর মহিলা, তিনি সাপোর্ট করেছিলেন। এবার এদের বিয়ের গল্পটা বলি, এটাও ইন্টারেস্টিং, শুনলে আপনাদের খুব ভালো লাগবে। অদিতি মুন্সি খুব গরিব ঘর থেকে উঠে আসা মেয়ে, এতে কোনো সন্দেহ নেই। অদিতি মুন্সি তখন উঠছে,
দেবরাজেরও শখ হয়েছে আমি একটা সেলিব্রিটি বউ বিয়ে করব, অদিতি মুন্সির পিছনে ঘুরঘুর ঘুরঘুর শুরু করেছে, তার অনুষ্ঠানে যাওয়া শুরু করেছে। এবার অদিতিও দেখেছে পাতি কাউন্সিলর হতে পারে, কিন্তু তার এলাকায় বিরাট নাম ডাক, পূর্ণেন্দু বসুকে কার্যত টক্কর দিয়ে ফেলেছে, তো দোলা সেনকে টক্কর দিচ্ছে, সাংসদ বিধায়ককে একা হাতে এলাকার দমদম, বাগুইয়াটি, কেষ্টপুর, এই অঞ্চলের রাজারহাট, গোপালপুর, গোটাটা এই অঞ্চলের যারা ছাত্র যুব ছিল এদের নিয়ে একটা বিরাট বাহিনী তৈরি করেছিল। সেই বাহিনী দিয়ে রোজ দুপক্ষের মারামারি হতো 2013, 14, 15, 16, 17 অবধি রোজ মারামারি, বহু মারামারির ঘটনার আমি নিজে সাক্ষী দেখেছি। দুই পক্ষের সঙ্গে লড়াই করছে। এইভাবেই দোলা পূর্ণেন্দুকে একেবারে এলাকা ছাড়া করতে সক্ষম হয়েছিল দেবরাজ চক্রবর্তী। এবার পছন্দ হয়েছে অদিতি মুন্সিকে, অদিতি মুন্সির বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়েছে, অদিতিও অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওদের বিয়ের হলো, সব হলো। রিসেপশনটা কোথায় হয়েছিল জানেন? রিসেপশনটা হয়েছিল নিউ টাউনে, ওই ইকো পার্ক আছে না, নিউ টাউনের ইকো পার্ক। পুরো ইকো পার্ক ভাড়া করে নিয়েছে। ইকো পার্কের ওই জলের ওই সাইডে যে ওই যেখানে খাওয়া দাওয়ার জায়গাগুলো আছে, গ্লাস হাউস এই সমস্ত জায়গা, গোটা ওই জায়গাটা ভাড়া নিয়ে নিয়েছে ইকো পার্কের। মানে নিউটাউন থানার ডান দিক থেকে, নিউটাউন থানা আপনার একটু এগিয়ে গেলে নিউটাউন থানা, ডান দিকে ঢুকলে ইকো পার্কের যে চত্বরটা আছে, যেখানে ওই ক্যাফে এই সমস্ত আছে, বিয়ে বাড়ি ভাড়াটা দেয়, ওই গোটা অঞ্চলটা ভাড়া নিয়ে নিয়েছে। আর গ্লাস হাউসটা কার জন্য পুরো বুক করা ছিল? গ্লাস হাউসে কেউ যেতে পারবে না, ওখানে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 45 মিনিট ছিল ওই দিন অনুষ্ঠান। আমি নিজের সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি। এলাহি বিয়েতে এলাহি আয়োজন, কয়েক কোটি টাকা খরচ করে ওই আয়োজন হয়েছে, কয়েক কোটি টাকা, কত আমি আন্দাজ করতে পারবো না। 20 রকমের শুধু কাবাবের আইটেম, মটনের আইটেম 5 রকম, চিকেনের আরো গ্রেভি আইটেম 6-7 রকম, মোটামুটি 200 রকমের খাবারের ভ্যারাইটি খাবার ছিল, চিংড়ি মাছের 3-4 রকম আইটেম। প্রচুর খরচ করেছিল দেবরাজ চক্রবর্তী। আমরা নিজেরাও গিফট নিয়ে গেছিলাম, আমরা বেশ কয়েকজন, আমরা 5-6 জন সাংবাদিক ওর বিয়েতে নিমন্ত্রিত ছিলাম রিসেপশনে। অনেক নেতামন্ত্রী এসেছেন আমার সঙ্গেও, সেদিনকে দেবরাজ, ওদের ছবি আছে, ছবি তোলা হয়েছিল, ভালো কথা। তো সেই সময় দেবরাজ উঠতি নেতা, তার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, অস্বীকার করবো না, সকলেই জানেন। পরবর্তীকালে দেবরাজের অত্যাচার দেখেই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করি। আস্তে আস্তে দেবরাজ মহিরুহ হয়ে উঠল, গরিব মানুষের কাছ থেকেও টাকা তোলা শুরু করলো। এরকমই একটা ঘটনা আপনাদেরকে বলি। যখন মুকুল রায় তৃণমূলটা ছেড়ে দেবেন ঠিক করেছেন, 2 বছরের মতো তিনি চুপচাপ বসেছিলেন। তারপরে যখন বিজেপিতে এলেন, মুকুল রায়ের অনেক অনুগামীরা, তার মধ্যে কাসেম আলী আছেন, পৃথ্বীশ দাশগুপ্ত আছেন, তার মধ্যে সুজিত শাম ছিল, আরো অনেকে এরকম নামটাম আছে, সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো শঙ্কুদেব পান্ডাও ছিল সেই সময়, বিজেপিতে এলো, সবাই 1-2 মাসের অন্তরে জয়নিং হচ্ছে তাদের সবার। পৃথ্বীশ দাশগুপ্ত এদের মধ্যে সব থেকে নিপাট ভদ্রলোক মানুষ। রাজারহাট, গোপালপুর অঞ্চলে আপনারা সবাই জিজ্ঞেস করে নিতে পারেন। যে ব্যক্তি বছরে 2টো করে এসইউভি গাড়ি বদল করতেন, তার কয়েক কোটি টাকার নিট অ্যান্ড ক্লিন ব্যবসা ছিল, তাকে মাত্র 40,000 টাকার একটা ফলস কেসে সিআইডি ফাঁসিয়ে দিল। প্রথমে বলি, পৃথ্বীশ দাশগুপ্তকে এই দেবরাজ, তারপরে প্রসেনজিৎ নাগ, ওখানে দেবরাজ বাহিনীর একজন কাউন্সিলর আছে, এদের নির্দেশে ফাঁসানো হলো। দীর্ঘদিন ধরে তাকে বলা হচ্ছে তৃণমূলে চলে আসুন, নাহলে অসুবিধা হবে। আপনাদের মনে থাকবে, মুকুল রায়ের যখন ডানা ছাটা হচ্ছে, মুকুল রায়ের সঙ্গীদের ক্র্যাকডাউন করা হচ্ছে, তখন সবাইকে পরপর অ্যারেস্ট করা হলো। সেই সময় পৃথ্বীশ দাশগুপ্তকে একটা ফলস কেসে অ্যারেস্ট করা হলো প্রসেনজিৎ নাগ এবং এই দেবরাজ চক্রবর্তীর নির্দেশে। তারপরেও বহু মামলা মোকদ্দমায় বেল পেলেন, বহু বছর, প্রায় 1-1.5 বছরের বেশি জেল খেটেছিলেন পৃথ্বীশবাবু। তার স্ত্রীকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছিল। তার স্ত্রী ইন্দ্রাণী দাশগুপ্ত স্বনামধন্য সাংবাদিক, অনেক সিনিয়র সাংবাদিক, আমার থেকেও সিনিয়র সাংবাদিক। তিনি, আপনারা তাকে ক্যালকাটা নিউজে দেখেছেন দিল্লিতে সাংবাদিকতা করতে, তাকেও ফলস কেসে ফাঁসানো হলো। তাকে তো কি বলবো, গান পাউডার কেস দিয়ে দেওয়া হয়েছিল। গান পাউডার বাড়িতে পটকা ছিল কালী পুজোর সময়, কালী পুজোর আগের দিন সম্ভবত। কালী পুজোর সময় আমার আপনার সবার বাড়িতেই আমরা আতশবাজি কিনি। সেই আতশবাজির ভিতরে যে বারুদটা থাকে, সেটা বারুদটাকে গান পাউডার কেস দেখিয়ে দেওয়া হলো। এইভাবে তাকে রাত্রে অ্যারেস্ট করা হলো, একদম বেআইনিভাবে। তো এইভাবে বহু মানুষের উপরে অত্যাচার করেছে এই দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, প্রসেনজিৎ নাগ, সম্রাট বড়ুয়া সহ আরো যত দেবরাজ বাহিনীর কাউন্সিলররা ছিল। আপনি বাড়িতে কল লাগাবেন, দেবরাজ চক্রবর্তীর লোক এসে হাজির হয়ে যাবে। আপনি 1 তলা থেকে 2 তলা করবেন, দেবরাজের লোক এসে হাজির হয়ে যাবে। প্রথমে বলবে প্ল্যান ঠিক আছে কিনা,
প্ল্যানে খুদ ধরার চেষ্টা করবে, প্ল্যান ঠিক থাকলে বলবে তাহলে সিন্ডিকেট থেকে মাল নিতে হবে। গরু থেকে পয়সা নিয়েছে, বালি থেকে পয়সা নিয়েছে, শিক্ষা দুর্নীতি থেকে পয়সা নিয়েছে, অশিক্ষক কর্মচারী ভর্তি থেকে পয়সা নিয়েছে, পুরসভায় যত রকমের নিয়োগ হয়েছে সেখান থেকে পয়সা নিয়েছে। পয়সা নেওয়ার কত রকম আইডিয়া হতে পারে, দেবরাজদের না বই লেখা উচিত। আমি শোনাবো সরাসরি। আমি গতকাল স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করেছিলেন, আজকে সেখানে আবির খেলা হয়েছে। এই যে দেবরাজ কিভাবে অত্যাচার করেছে, আমি বেশ কয়েকজনের বক্তব্য আপনাদের শোনাবো। প্রথমেই শোনাবো ইন্দ্রাণী দাশগুপ্তর পরিবারের উপরে যে অত্যাচার হয়েছে সেটা, পৃথ্বীশ দাশগুপ্তর বাড়ির উপরে যে অত্যাচার হয়েছে সেটা, তারপর পরপর আপনারা শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। একদিনকে দেখি একটা ছেলে এসে এইখানে বসে আছে, আমাকে বলে আপনি সরে যান, ওনার কাছে দিয়ে নেবে টাকা। আমি তো কেন সরে যাব? বলে দেবরাজ একদিনে ওনাকে একটা হুমকি দিল, আপনি আর এইখানে ফোন করবেন না। তারপরে এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার লোক? বলে আমি দেবরাজের লোক। কিন্তু আমি মুখ চিনতে পারবো না। উনি ফোন করেছে দেবরাজকে, দেবরাজ একটা ধমক দিল, আপনি আর এইখানে কখনো ফোন করবেন না। তারপরে সিসিটিভির লোক এসে বিকালবেলা মুখগুলো চিহ্নিত করল, খুব জ্বালিয়েছে। 24 লাখ টাকা অলরেডি নেওয়া হয়ে গেছে। যেটা দেবরাজ করতো, ধরুন কাউকে ফোন করে কোনো ব্যাপার নেই, হঠাৎ দুটো ছেলে কারোর বাড়িতে চলে গেল, এই তোমার এখানে প্রজেক্ট হচ্ছে, দাদা একটু ডেকেছে। এবার আপনি প্রমাণ করতে পারবেন না কোন দাদা ডেকেছে, কি হচ্ছে, নো ভিডিও রেকর্ডিং, নো অডিও রেকর্ডিং। এই প্রমাণগুলো দেবরাজ অফ করে রাখতো, অথচ ও কিন্তু ওর কাজটা ঠিক করে যেত। এইভাবে হাজার হাজার লোককেও এক্সপ্লয়েট করেছে, করে আজকে যেটা কথাটা উঠছে যে 1100 কোটি টাকা সেইখান থেকেও রোজগার করেছে। এটা কোনো সৎপথে রোজগার হতে পারে না, পারে না, পারে না। একটা কাউন্সিলরের 1000 কোটি টাকার সম্পত্তি হবে, যার বেতন আমি যতদূর জানি বিধাননগর পুরসভার বেতন 20-25 হাজার টাকা হতে পারে মাসিক, তার বেশি কোনোভাবে হওয়ার কথা না। তো তার এত টাকা রোজগার। দেখুন, এটা তো একটা দিক গেল। আর একটু আগে আমি শুনছিলাম ওনার মিসেসের কথা, ওনার অদিতির কথা। তা দেখুন, উনি সভা মঞ্চে ফঞ্চে যেগুলো করেন ওগুলো আধ্যাত্মিক কীর্তন, তার বাইরে উনি যেটা করছেন ওটা ছুঁচোর কীর্তন, যেটা কোনো সভ্য ভদ্র, আমি জানি না অদিতি মুন্সির যারা মানে ঘরের গার্জেন রয়েছেন, তার মা বাবা, এরা এটা কিছুকে দেখছেন, আমার মাথায় ঢুকছে না। বা দেবরাজের কেউ এখন বর্তমানে অদিতি দেবরাজের যে পার্টি অফিস আলাদা তো নয়, একই সেখানে কি কীর্তন হতো এবং যা সব জিনিস পাওয়া গেছে, উনি কি জানতেন না যে দেবরাজ এই ধরনের কাজ করে? তারপরে উনি পাশে দাঁড়াচ্ছেন। আমি যদি টোটো বাড়ি ফিরি, আমার বাবা জানবেন না, এটা হতে পারে না। একদিন, দুদিন, 3 দিন উনি আমাকে স্পেয়ার করবেন, 4 ডেতে বলবে হ্যাঁ রে 3 দিন তোকে দেখলাম তুই টোটো ঢুকছিস, নিশ্চয়ই শরীর খারাপ, অথবা সামনে এসে দেখবে মদের গন্ধ আছে কিনা। ঠিক সেরকম ভাবে অদিতি মুন্সিরও দায়িত্বে এসে পড়ে, তোমার স্বামীর পাশে তুমি যখন দাঁড়াচ্ছ এইভাবে, তাহলে ওটাও তো তোমার দায়িত্ব ছিল যে একইভাবে যে তুমি এগুলো কি করছো। উনি জানতেন না, এটা হতে পারে না। আর যদি তর্কের খাতিরে ধরেও নি আমি জানতাম না, তাহলে এখন কেন পাশে আছো? এখনো বলো আমি কিছু জানি না, আমি তোমার পাশে নেই, এটাই বা কেন হচ্ছে না? আদালত তাকে একটা রক্ষা কবচ মতো দিয়েছে, যেহেতু তার সন্তান রয়েছে। মানবিক দিক, সেই পুরনো প্রসঙ্গে ঘুরে গেলাম যে মানবিক দিক, এটাই ছিল পৃথ্বী দাশগুপ্ত। এইটাই ও হজম করতে পারেনি, যে একটা মানুষের মানবিক দিক, সামাজিক দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এই জায়গাটা ও হজম করতে পারেনি। দেবরাজের র্যাকেটের বাকি কাউন্সিলরদের এখন কি অবস্থা, তারা কেমন আছে? দেখুন, মানে প্রত্যেকের নাম ধরে তো আমি এভাবে বলতে পারবো না, তবে নাকের ডগা যেটাকে দেখেছি সেটা তো আছেই, ওই ফোঁস ফোঁস কি সব বলে ঠলে তাকে। হ্যাঁ, নাক প্রসেনজিৎ, না নাম নিলে আমার কোনো ভয় নেই, আমি কাউকে ভয় পাইনি। সত্যি কথা বলতে কোনো ভয় নেই, লজ্জা তো থাকার উচিতই না। তো যাই হোক, এই মানুষটাকে দেখেছি আমাদের পাড়ায়, আমি থাকি মহামায়া ক্লাবের ঠিক পিছনটায়, ওইখানে একটি ঘটনা, একটা গাড়িকে পাস দেওয়া নিয়ে, একটা বড় গাড়ি ঢুকে গেছে আর একটা গাড়ি ঢুকে গেছে। তা ছেলেটা কি করেছে, ওই একটা ছোট্ট লাঠি ছিল এইটুকু, সেটা নিয়ে রাগের মাথায় যেটা হয় তেড়ে এসছে। তো যাই হোক, মিটে গেছে, বেরিয়ে গেছে। প্রসেনজিৎ নাগের সময় আর একটা যে গলির যারা বাসিন্দারা ছিল,
তাদের মধ্যে খুব সম্ভবত কেউ হয়তো তাকে ইনফর্ম করেছে, প্রসেনজিৎ নাগ তেড়ে এলো, এসে ওখানে এলাকায় একটা গ্যালারি শো দিল। আচ্ছা, গাড়ি থেকে ওয়ান শাটার মাল পড়েছে, ওয়ান শাটার, আদৌ কিচ্ছু না, এইটুকু একটা লাঠি সিটের তলায় লুকানো ছিল। আমি আমার বারান্দা থেকে সমস্ত ঘটনা দেখেছি, কিচ্ছু ছিল না। ওয়ান শাটার বার পড়েছে, এই করে দিয়ে এলাকা গরম করে দিয়ে চলে গেল। তারও আর একটা ঘটনা ঘটেছিল, কথায় কথায় ওই কোমর থেকে বেল্ট বার করে নিত। কথায় কথা এটা শুনেছি যে কথায় কথায় সেই টর্চার করার জন্য কোমর থেকে বেল্ট বের আমি করে ঘটনাটা আদৌ জানি না। বাংলা সিনেমার রঞ্জিত মল্লিক সেজে যেত আর কি। হ্যাঁ, আমি জানি না ওটা কি বিষয় ছিল। একটা ছেলেকে দেখলাম হঠাৎ করেছে তেড়ে মেরে গিয়ে লেবার ফেভার ক্লাসের বেল্ট ফেল্ট দিয়ে 2-4 ঘা দিল, তোকে বুঝে নেবো দেখে নেবো, হানা বেরিয়ে চলে গেল। এই হচ্ছে বিষয়। আপনার পুরো নামটা দাও। আমার নাম অরিন্দম গাঙ্গুলি। বন্ধুরা, আপনারা শুনলেন দেবরাজ চক্রবর্তী কিভাবে মহিরুহ হয়ে উঠেছিল, কিভাবে দেবরাজ চক্রবর্তী মানুষের উপরে অত্যাচার, অন্যায়, অবিচার করত। এগুলো সব সাধারণ মানুষের কথা, স্থানীয় মানুষের কথা, যারা সেই সময় বিজেপি করছেন বা করছেন না, স্থানীয় মানুষ আছেন, সকলের কথা আপনারা শুনলেন। বুঝতে পারছেন তো কত বড় অ্যাসেট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিল দেবরাজ চক্রবর্তী। এই উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে তোলাবাজি করত। কলকাতার এই পাশের এই নিউ রাজারহাট, নিউ টাউন, রাজারহাট, গোপালপুর, দমদম, ব্যারাকপুর অব্দি যুব সভাপতি ছিল না এই অঞ্চলে। তো এখান থেকে ব্যাপক তোলাবাজি করত, অভিষেককে টাকা পাঠাতো। 75-25-এর গল্প, আপনাদেরকে আর নতুন করে কি বলবো। এই ডানা ছাটার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বোরালি ভেঙে পড়বে। অভিষেকের সব ডানা ছাটা চলছে। এক সময় মুকুল রায়ের এরকম পরপর ডানা ছাটা হয়েছিল, অন্যায়ভাবে, অনৈতিকভাবে। আজকে সেই সমস্ত প্রকৃত ডানা, চোর চিটিংবাজের ডানা ছাটা হচ্ছে। ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আমি শুধু ভাবছি গুন্ডা দমন আইনটা থাকলে এখন কেমন হতো, আরও খেলাটা জমে যেত। যাই হোক, দেরায় দুরস্তায় খুব ভালো কাজ হচ্ছে, শুভেন্দু অধিকারী খুব ভালো কাজ করছেন, পুলিশ খুব ভালো কাজ করছে। এরকম দেবরাজের আরও যত অ্যাসোসিয়েট আছে প্রত্যেকের উপরে নজরদারি হোক। প্রসেনজিৎ নাগের তো ভিডিও দেখা গেছে, মানুষকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, বেল্ট খুলে মারতেন মানুষকে। মানুষকে মানুষ মনে করতেন না, নিজেকে জমিদার মনে করতেন। এরকম বহু মানুষ আছেন, এরকম তৃণমূলের এখনো ঘুরে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। প্রত্যেককে ধরা হোক, একজনকেও যেন ছাড়া না হয়। আমরা এই দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে। যাক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে আমাদের ভিডিও যতটা বেশি দেখা হয়, যত ভিডিও সাবস্ক্রাইব হয়, আমরা অনুপ্রাণিত হই। অনেকেরই রিচ ডাউন হয়েছে এই সময়, ফলে আমি বলবো যে একটু বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, যাতে রিচ আবার ঠিক হয়ে যাবে। সকলেরই, আমাদের অনেকেরই হচ্ছে এটা, যারা রাষ্ট্রবাদী আছি। ফলে আরেকটা জিনিস বলবো যে আপনারা যদি আমাদের পাশে দাঁড়াতে চান, আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপনাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।